আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমি মুখলিসুর রহমান তোমাদের মাঝে আবারও হাজির হয়েছি একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্র নিয়ে। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলা সাহিত্যের অমর স্রষ্টা মাইকেল মধুসূদন দত্ত, তার সম্পর্কে কিছু কথা বলবো। তো কথা না বাড়িয়ে চলো আজকে ক্লাসে চলে যাই। তোমাদের জন্য আমি আগে থেকেই বেশ কিছু তথ্য সাজিয়ে রেখেছি, একটু লক্ষ্য করো। আমরা একটা বৃত্তের মাঝখানে একটা নাম লিখেছি, সেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। তো তার সম্পর্কে বাংলা সাহিত্যে যত সমস্ত তথ্য রয়েছে, সমস্ত তথ্যর সমস্ত বিশেষণের প্রত্যেকটা বিশেষণই উপযুক্ত। তো চলো আমরা তার একেবারে শুরু থেকে যাই। তো আমরা প্রথমে এখানে লিখেছি আধুনিক বাংলা কবিতার অগ্রদূত মাইকেল মধুসূদন দত্ত। আমরা জানি যত সমস্ত কবি সাহিত্যিক রয়েছে, সমস্ত কবি সাহিত্যিকের মধ্যে এই মাইকেল মধুসূদন দত্তকে আধুনিক বাংলা কবিতার অগ্রদূত বলা হয়। আর এই অগ্রদূত, তার জন্মটা হয়েছে 1824 খ্রিস্টাব্দে 25 জানুয়ারি। কোথায়? সেটা হচ্ছে যশোর জেলার সাগরদাড়ি গ্রামে, তাই না? আচ্ছা, তার পিতার নাম হচ্ছে কি? পিতার নাম রাজনারায়ণ দত্ত এবং মায়ের নাম হচ্ছে জাহ্নবী দেবী। হ্যাঁ, তো এই গুণী কবি মায়ের তত্ত্বাবধানে তিনি প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন তার নিজ গ্রামের মধ্যেই। তো প্রাথমিক শিক্ষা সম্পন্নের পরে আমরা দেখতে পাই তিনি 1833 খ্রিস্টাব্দে কলকাতা হিন্দু কলেজে সপ্তম শ্রেণীতে ভর্তি হন। ঠিক আছে, তিনি সপ্তম শ্রেণীতে ভর্তি হন এবং অসাধারণ এই মেধাবী শিক্ষার্থী তখন থেকেই ইংরেজি সাহিত্যের প্রতি একটা আগ্রহ ছিল। পরবর্তীতে তিনি 1843 খ্রিস্টাব্দে ধর্মান্তরিত হয়ে যান, খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। আর এই ত্রিস্টান ধর্ম গ্রহণ করার কারণে তার নামের পূর্বে মাইকেল কথাটি সংযোজিত হয়। আচ্ছা, তারপরে দেখো, তিনি যেহেতু তার ধর্ম ত্যাগ করে ফেলেন, তখন ওই কলেজ তাকে ত্যাগ করতে হয়। ত্যাগ করে তখন তিনি চলে যান ধর্মান্তরিত হয়ে হিন্দু কলেজ। হিন্দু কলেজ পরিত্যাগ করে তিনি কোথায় চলে যান? শিবপুরের বিশপস কলেজ ছিল, সেখানে তিনি ভর্তি হন। তার পরবর্তীতে আমরা দেখতে পাই এই মাইকেল মধুসূদন দত্ত তিনি শুধু বাংলা ভাষায় নয়, বাংলা ভাষা ছাড়া একাধিক প্রায় পৃথিবীর 13 থেকে 14টি বা এর কোথাও কোথাও আমরা বেশিও পেয়ে থাকি, এর থেকে আর বেশি ভাষা সম্পন্ন তিনি জ্ঞান অধিকারী ছিলেন। পৃথিবীর 13, 14 বা 15টি ভাষা তিনি রপ্ত করেছিলেন। এই জন্য আমরা তাকে বহু ভাষাবিদ হিসেবে আখ্যায়িত করে থাকি। তাহলে তিনি একজন বহু ভাষাবিদ, এটাও তার একটা অন্যতম বিশেষণ। আচ্ছা, তো তিনি যখন হিন্দু কলেজে ছিলেন, হিন্দু কলেজে থাকাকালীন তখন তার একটা ঝোঁক ছিল ইংরেজি সাহিত্যের প্রতি। তিনি কি করেছেন? ইংরেজি সাহিত্যের প্রতি একটু আগ্রহ বেশি দেখিয়েছে। আর যে কারণে তিনি বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছিলেন ফ্রান্সের ভার্সাই নগরীতে। সেখানে থেকে তিনি ইংরেজিতে সাহিত্য চর্চা করেছেন এবং ইংরেজিতে সাহিত্য চর্চা করে অবশ্য নিজে বেশ কিছু সাহিত্য লিখেছেন, কিন্তু সমস্ত সাহিত্যগুলো ওই দেশে খুব একটা পাঠক সমাজের জনপ্রিয়তা অর্জন করতে পারেনি এবং সেখানে থেকে তিনি 14পদী কবিতা সনেট লিখেছেন। অবশ্যই তিনি যখন বুঝতে পেরেছেন যে না, ইংরেজি সাহিত্যে তিনি নিজেকে হয়তো বা প্রকাশ করতে পারছেন না, তখন সেখান থেকেই আবার দেশের কথা মনে করেছে, দেশের কথা মনে করে কবিতা লিখেছে। আমরা তোমরা যারা 10ম শ্রেণীতে ছিলে তখন একটা কবিতা পেয়েছে হয়তো বা, কপোতাক্ষ নদ। সেখানে তিনি লিখেছেন, শতত হে নদ তুমি পড়ো মোর মনে, শতত তোমারই কথা ভাবিয়ে বিরলে, শতত যেমতি লোক নিশার স্বপনে, শোনে মায়া মন্ত্র ধ্বনি তব কলকলে, জুড়াই এ কান আমি ভ্রান্তির ছরণে, বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিঠে কার জলে। এই যে এখানে মাতৃভাষার প্রতি একটা কাতরতা, মাতৃভূমির প্রতি একটা কাতরতা, সেই কাতরতা থেকেই জন্ম নিয়েছে আবারও পুনরায় দেশপ্রেম। সেই জন্য আমরা তার কণ্ঠে আবার শুনতে পাই, হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন, তা সবই অবদানি অবহেলা করি, পর ধন লোভে মত্ত করিনু ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আছড়ি, কাটাইনু বহুদিন সুখ পরিহরি।
তাহলে আমরা কথা বলছিলাম মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে। তাহলে আসলে আমরা তার সম্পর্কে আরো কিছু তথ্য জেনে নেই। তিনি যখন হিন্দু কলেজে ভর্তি হতে হন, ইংরেজি সাহিত্যের প্রতি চর্চা ছিল এবং তিনি চলে গিয়েছিলেন বিদেশে। হ্যাঁ, তাহলে বিদেশি ভাষার প্রতি মোহ তিনি চলে যান, কিন্তু আবার যখন বিদেশি ভাষায় নিজেকে সম্পূর্ণ জড়িয়ে নিতে পারছেন না, তখন তিনি আবার ফিরে আসেন বাংলা ভাষায়। আচ্ছা, মাতৃভাষার রচিত অমর কাব্যে তিনি একমাত্র স্রষ্টা। তাহলে তার যত সমস্ত সৃষ্টি রয়েছে, সমস্ত সৃষ্টির মধ্যে মাতৃভাষার একটা অন্যতম ছোঁয়া রয়েছে। একটা দেশপ্রীতি বা দেশপ্রেম তার মধ্যে এত সুন্দরভাবে জাগ্রত হয়েছে, এটা অন্য কোনো কবির ক্ষেত্রে এতটা প্রকাশিত হয়নি। তিনি নিজেকে যত সুন্দরভাবে এই মাতৃভাষার প্রতি তার কাব্যে নিজেকে যেভাবে প্রকাশ করেছেন। তারপরে মাতৃভাষা রচিত তিনি একমাত্র অমর স্রষ্টা। পরবর্তী আমরা দেখতে পাই মধুসূদনের পূর্বে 1000 বছরে বাংলা কবিতার ছন্দ ছিল পয়া। এখন আমরা একটু কথা বলবো এই পয়ার ছন্দটা নিয়ে। তাহলে মাইকেল মধুসূদন দত্তের পূর্বে কবিতা লেখার নিয়ম ছিল পয়ার ছন্দ। তাহলে এই পয়াটা কি আমি একটু বিশ্লেষণ করছি। পয়াটা হচ্ছে এক চরণের সাথে আরেক চরণের মিল বিন্যাস, অন্তমিল যেটাকে বলা হয়। হ্যাঁ, এটাকে কি বলা হয়? এটা হচ্ছে কি পয়ার ছন্দ। হ্যাঁ, যেমন জসীমউদ্দিন তার কোন না কোন কাব্যে, প্রায় প্রত্যেকটি কাব্যে কবিতা লিখেছেন অন্তমিল হিসেবে। দেখা যাচ্ছে কবর কবিতা রয়েছে, অথবা নকশিকাথার মাঠ, সজলবাদিয়ার ঘাট, প্রত্যেকটি কাব্যের মধ্যে তার প্রত্যেকটা কবিতার মিল রয়েছে। আমরা মাইকেল মধুসূদনের পূর্বে যাই, দেখা যাচ্ছে অন্নদামঙ্গল রায়, ভারতচন্দ্র রায় গুণাকর, পদ্মাবতী, প্রত্যেকটি কাব্যের কবিতার মধ্যে একটা অন্তমিল রয়েছে। পিপিলিকার পাখা ওঠে মরিবার তরে, কাহার ষোড়শী কন্যা আনিয়াছে ঘরে, এই যে একটা অন্তমিল। মাইকেল মধুসূদন দত্তের পূর্বে কবিতার নিয়মটাই ছিল অন্তমিল, আর এটাকেই বলা হয় কি পয়ার ছন্দ। আর এই মাইকেল মধুসূদন দত্ত তিনি এসে তার কবিতার মধ্যে এই পয়ার ছন্দ ভেঙে দিলেন। তিনি নিজে একটি আলাদা ছন্দ তৈরি করেছেন, আর সেই ছন্দের তিনি একটা নামও দিয়েছেন, আর সেই নামটা হচ্ছে কি অমিত্রাক্ষর ছন্দ। তিনি কি করছেন? প্রথম চরণের সাথে পরের চরণের কোনো মিল রাখেননি, না রেখে অমিল প্রবাহমান জ্যোতিষাধীন যে কবিতা, সেটা হচ্ছে পয়ার ছন্দ। আচ্ছা, তাহলে আমরা আরো এগিয়ে যাই। অমিত্রাক্ষর ছন্দের একমাত্র তিনি প্রবর্তক। হ্যাঁ, অমিত্রাক্ষর ছন্দ। তারপরে তার যে অমর কাব্য রয়েছে, সেই অমর কাব্যের বাংলা সাহিত্যে যেটা মেঘনাদ বধ নামে রূপ ধারণ করেছে, সেই মেঘনাদ বধ এখনো যারা বাংলা সাহিত্যে সাহিত্যপ্রেমী বা সাহিত্যটাকে নিয়ে আলোচনা করে, তাদের মধ্যে আমরা শুনতে পাই মেঘনাদ বধ কাব্যে মাইকেল মধুসূদন দত্ত নিজেও কেঁদেছেন। রাবণের যে কষ্ট, সেই রাবণের কষ্টের জন্য মাইকেল মধুসূদন দত্ত নিজেও কেঁদেছেন। সেই হচ্ছে অমর স্রষ্টা মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য। তার পরবর্তীতে আমরা দেখতে পাই চতুর্দশপদী কবিতা বলি, সনেট। সনেট কবিতাটা এটা হচ্ছে 14 চরণ এবং 14 মাত্রা বিশিষ্ট একটা নির্দিষ্ট ভাব সংবলিত কবিতাকে বলা হয় সনেট। সেখানে আমরা সনেটের মধ্যে দেখতে পাই 2টা পর্ব রয়েছে। প্রথম পর্বটা হচ্ছে কি 8 চরণের, এবং পরবর্তী পর্বটা হচ্ছে কি 6 চরণের। তাহলে প্রথম যে 8 চরণ, সেখানে হচ্ছে কি দেখা যাচ্ছে একটা ভাবের প্রবর্তনা থাকে, আর পরবর্তীতে যে 6 চরণ রয়েছে, সেই 6 চরণের মধ্যে একটা ভাবের প্রবর্তনা থাকে। তিনি সুন্দরভাবে 2টা পর্বে ভাগ করে একটা ব্যক্তি সত্তা হিসেবে তৈরি করেছেন যে সনেট। অবশ্য আরো অন্যান্য সাহিত্যিক সনেট লিখেছেন। ইতালীয় কবি পেত্রার্ক, তিনি হচ্ছে মূল সনেটের প্রবর্তক, কিন্তু বাংলা সাহিত্যে আমাদের বাংলা সনেটের প্রবর্তক হিসেবে আমরা মাইকেল মধুসূদন দত্তকেই চিনে থাকি। পরবর্তীতে আরো অনেকেই সনেট লিখেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর সনেট লিখেছেন, জীবনানন্দ দাশ সনেট লিখেছেন। যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের একটা সনেট কবিতা রয়েছে প্রাণ কবিতা। দেখা যাচ্ছে সেখানে বলা হয়েছে, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই, এই সূর্য করে এই পুষ্পিত কাননে, জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই, ধরাই প্রাণের খেলা চির তরঙ্গিত, বিরহ মিলন কত হাসি অশ্রুময়। তাহলে এই যে দেখা যাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এবং এদিকে জীবনানন্দ দাশ, তারা কিন্তু একাধিক সনেট লিখেছে। তো আমরা মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে কথা বলছিলাম। তিনি মাইকেল মধুসূদন দত্তকে সাহিত্যিক তার যে সর্বক্ষেত্রে বিচরণ, এটা হচ্ছে তার অন্যতম প্রমাণ। তিনি নাটক লিখেছেন, এবং কবিতা, গল্প, উপন্যাস,
কাব্য মহাকাব্য সর্বক্ষেত্রেই তার একটা পদচারণা রয়েছে। আমরা এই মধ্যে দেখতে পাচ্ছি নাটক, নাটকের মধ্যে শর্মিষ্ঠা, পদ্মাবতী, তারপর কি কৃষ্ণকুমারী, এই উল্লেখযোগ্য নাটকগুলো লিখে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তার পরবর্তীতে আমরা যাই প্রহসন। হ্যাঁ, সমাজের মধ্যে কিছু আলাপ আলোচনা, কিছু কার্যকলাপ, কিছু মানুষের চরিত্র বিকৃতি করে যে বিশেষ একটা উল্লেখযোগ্য সাহিত্য সৃষ্টি করা হয়, সেটা কি প্রহসন বলা হয়। সেখানে সমাজের কিছু হাসি, কিছু কান্না, কিছু দুঃখ, কিছু বেদনা, কিছু ব্যঙ্গচিত্র ইত্যাদি থাকে সেই প্রহসন। তাহলে আমরা তার যে দুটো প্রহসন রয়েছে সেই প্রহসনের মধ্যে দেখতে পাই বুড়ো শালিকের ঘাড়ে রোগ, তার পরবর্তীতে রয়েছে একেই কি বলে সভ্যতা। তাহলে ইংরেজি শিক্ষার নামে যে একটা বেলাল্লাপনা হয়, বেহায়াপনা সৃষ্টি হয়, সেটাই হচ্ছে কি একেই কি বলে সভ্যতা নামক প্রহসনে তিনি চমৎকার ভাবে বিশ্লেষণ করেছেন। তাহলে তিনি লিখেছেন প্রহসন। তার পরবর্তীতে কি তার যে অমর কাব্য গ্রন্থ রয়েছে, হ্যাঁ, তিলোত্তমা সম্ভব কাব্য, বীরাঙ্গনা কাব্য, ব্রজাঙ্গনা কাব্য, হ্যাঁ, তার পরবর্তীতে চতুর্দশপদী কবিতা বলি সেটা রয়েছে ইত্যাদি তিনি সাহিত্য রচনা করে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। একটা কথা বলা হয়ে থাকে, মাইকেল মধুসূদন দত্ত জন্ম না নিলে আমার মনে হয়, আমি ব্যক্তিগতভাবে বলি, আমার মনে হয় বাংলা সাহিত্য সম্ভবত খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটত। কারণ বাংলা সাহিত্যের যে অগ্রদূত বা বাংলা সাহিত্যটাকে আজকে যে বিশ্ব দরবারে পরিচিত করানো, সেটা মাইকেল মধুসূদন দত্তের অবদান অনস্বীকার্য। তার পরবর্তীতে এই অমর স্রষ্টা বাংলা সাহিত্যে তিনি মারা যান 1873 খ্রিস্টাব্দে 29 জুন। তাহলে আমরা এই মুহূর্তে মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে অল্প কিছু তথ্য জেনেছি। এখন আমরা চলে যাব তোমাদের যে পাঠ্যপুস্তকের যে কবিতাটি সেটি। তাহলে আমরা প্রথমে যে কবিতাটি পেয়ে থাকি তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণীতে, সেটা হচ্ছে কি বিভীষণের প্রতি মেঘনাদ। আমরা একটু আলোচনা করব। সেই কবিতা রয়েছে যে এখানে দুটো অংশ, রাম রাবণ, দুইটা পক্ষ দেখা যাচ্ছে। রাম এবং তার ছোট ভাই লক্ষণ তারা কোথায় যায়? বনবাসে, সীতাকে নিয়ে বনবাসে যায় এবং সেখানে গিয়ে সীতাকে কি করে, রাবণের যে বোন ছিল শূর্পণখা, সেই শূর্পণখা তাকে অত্যাচারের কারণে তখন বারবার অত্যাচার করে। লক্ষণ তখন শূর্পণখাকে নাক কেটে দেয়, আর সেই নাক কাটার বিচার প্রার্থী হিসেবে রাবণের কাছে যায়। আর সেই অপমানের প্রতিশোধ নিতে কি রাবণ কি করে, বিভিন্ন মাধ্যমে সীতাকে অপহরণ করে। আর সীতাকে উদ্ধার করতে গিয়ে যে যুদ্ধ সৃষ্টি হয়, সেটি হচ্ছে রামায়ণ কাহিনী। তাই মাইকেল মধুসূদন দত্ত তার এই মেঘনাদ কাব্যে কিছু অংশটা সেখান থেকে নিয়েছেন। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাই প্রথম যে চরণটা রয়েছে সেটা হচ্ছে কি, এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, জানিল কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরে, হায় তা তো উচিত কি তবে কাজ, নিকষা সতী তোমার জননী, সহুদর রক্ষ শ্রেষ্ঠ, শুলি শঙ্খ নিভ কুম্ভকর্ণ। তাহলে এই যেখানে দেখতে পেয়েছি আমরা কি বোঝানো হয়েছে, যে এতক্ষণে অরিন্দম, অরিন্দম মানে কি, অরিকে যে দমন করে, অরিন্দম সেখানে অরি মানে শত্রু, তাহলে শত্রুকে যে দমন করে, অর্থাৎ এখানে মেঘনাদ তার চাচা বিভীষণকে বলছে, এই চাচা তোমার কি এই কাজটা ঠিক হলো? কারণ শত শত প্রহরীর চোখ ফাঁকি দিয়ে লক্ষণ আমি যে ঘরে বসে পূজা করছিলাম সেখানে আসার কথা না, কিন্তু তুমি তাকে পথ দেখিয়েছ। তাই এই যে পথ দেখানোটা তোমার উচিত হয়নি। তুমি কার সাথে মিশেছ? এরা হচ্ছে চন্ডালের জাত। এদের সাথে মিশে গিয়ে তুমি নিজেকে নিচু সমাজের সাথে পরিচয় করিয়েছ। তাই এই সমাজ তোমার পরিত্যাগ করা উচিত। তোমার উচিত তোমাদের নিজস্ব একটা স্বকীয়তা এটা বজায় রাখা। চন্ডালে বসাওয়ানি রাজার আলোয়, একটা চন্ডাল বা চাঁড়াল সমাজের সর্বনিম্ন শ্রেণী যারা, এদেরকে তুমি রাজার সিংহাসনে বসিয়েছ। কিন্তু নাহি গঞ্জি তোমা, গঞ্জি অর্থাৎ তিরস্কার করা, তোমাকে আমি তিরস্কার করছি না, দোষ দিচ্ছি না। গুরুজন তুমি, পিতৃতুল্য। মেঘনাদ বলছে কাকে? তার চাচা বিভীষণকে, তুমি গুরুজন, পিতৃতুল্য। তখন বলছে তার চাচাকে, ছাড়ো দা, আমার দরজা ছেড়ে দাও, ছাড়ো দা, যাবো অস্ত্রাগারে। কোথায় যাবে সে? অস্ত্রাগারে যাবে, অর্থাৎ যে ঘরে তার যুদ্ধ করার সরঞ্জামাদি রয়েছে, অস্ত্র রয়েছে, সেখান থেকে সে অস্ত্র নিয়ে এই লক্ষণকে পাঠিয়ে দিবে। কোথায়? ছাড়দার, যাব অস্ত্রাগারে, পাঠাইব রামানুজে সমন ভবনে। অর্থাৎ এই যে রামানুজ, রাম যোগ অনুজ মানে লক্ষণ, রামের যে ছোট লক্ষণ, আমি তাকে কোথায় পাঠাবো? মৃত্যুর দেশে পাঠিয়ে দেব।
লঙ্কার কলঙ্ক আজই ভঞ্জিব হবে। অর্থাৎ এখানে কি বলা হয়েছে, লঙ্কার কলঙ্ক, এই যে লঙ্কাপুরী চতুর্পাশে স্বর্গীয় এক উদ্যান, স্বর্গীয় উদ্যান, চমৎকারের সৌন্দর্য, এই সৌন্দর্যটাকে নষ্ট করছে কে, এই লক্ষণ। তাই মেঘনাদ তার চাচা বিভীষণকে বলছে যে আমার রাস্তাটা ছেড়ে দাও, আমি এই লক্ষণকে মৃত্যু পুরীতে পাঠিয়ে দেব, লঙ্কার কলঙ্ক আজই ভঞ্জিব হবে। এই কথা শোনার পরে তখন বিভীষণ বলল, হে বৎস, নহি দোষী আমি, বৃথা বৎস বলে আমি দোষী নই, আমি দোষী নই, তুমি আমাকে অযথা তিরস্কার করছো। তাছাড়া আমি আমার প্রভুর বিপক্ষ কাজ কিভাবে করব, কারণ এই যে রাম সে হচ্ছে আমার প্রভু, হ্যাঁ, আমি তার বিপক্ষে কখনোই যেতে পারবো না। তখন মেঘনাদ তখন তার চাচাকে বলল, চাচা তোমার এই কথাগুলো সম্পূর্ণই অন্যায় হচ্ছে, কারণ তুমি জানো যে আকাশের মধ্যে চাঁদ কখনো মাটিতে লুকিয়ে পড়ে না। স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে পড়ি কি ভূতলে শশী যান গড়াগড়ি ধুলায়। হ্যাঁ রক্ষরথী ভুলিলে কেমনে কে তুমি জনম তব কোন মহাকুলে। এখানে তার চাচাকে বারবার বলছে, হে চাচা তুমি কি করে ভুলে গেছো, তোমার জন্মটা যে কত বড় একটা বংশে হয়েছে, আর তুমি সেই বড় বংশের জন্মের কথা চিন্তা না করে এক কোথাকার কোন এক কীট, সেই কীট অর্থাৎ রাম বা লক্ষণ, তার সাথে তুমি মিশেছো, তোমাকে অযথা দোষ দিচ্ছি। হ্যাঁ, তাই তোমার এখনো উচিত তুমি আমাদের মাঝে ফিরে আসো, তুমি আমাদের মাঝে ফিরে এসে এই আমরা সকল শক্তি একত্রিত হয়ে রাম এবং লক্ষণকে আমাদের এই সমাজ থেকে বিতাড়িত করে দিই। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো এটা অনেক একটা বড় একটা কবিতা, অর্থাৎ এটা কবিতা নয়, মেঘনাদ বধ কাব্যেরই ক্ষুদ্র একটা অংশ। তো যদিও ক্ষুদ্র অংশ, কিন্তু কবিতাটা অনেক বড়, তাই একদিনে আলোচনা করাটা সম্পূর্ণটা কোনোভাবেই সম্ভব নয়। তো যতটুকু আলোচনা করেছি ঠিক আজকে ততটুকুই। আমার প্রত্যেকটা ক্লাস তোমরা এইভাবে করে যাও, পরবর্তীতে অবশ্যই আমি এই ক্লাসটা তোমাদেরকে কোনো একটা ক্লাসে বাকি অংশের অবশ্যই আলোচনা করব। তো ঘরে থাকো, সবাই সুস্থ থাকো, এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।